অবশ্যই ভোট না দিলে হবে? কেন দেন? দেশের নাগরিক যখন দিতে তো হবেই, নাহলে তো দেশেই থাকতে পারবো না। একটা ভোটের জন্য দল চেঞ্জ হয়ে যায়, তো ভোট তো দিতেই হবে না। ভোট দানকারী মহিলাদের সংখ্যা বেশি আগের তুলনায়। এই পরিবর্তনের কারণ মনে হয় সরকার পরিবর্তন। সংসার সামলে মিটিং মিছিলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ভোটের দিন মিস করি না। আন্তর্জাতিক নারী দিবসে প্রশ্ন ওঠে, ভারতের নারীরা কি রাজনীতিতে সত্যিই সমান জায়গা পেয়েছে, যখন তারা আজ প্রায় পুরুষদের সমান? অনেক ক্ষেত্রে বেশি ভোট দিলেও ক্ষমতা ও প্রতিনিধিত্বে সেই সমতা এখনও দেখা যায় না। 1967 সালে পুরুষদের ভোট ছিল 66.7% আর নারীদের 55.5%, প্রায় 11% ব্যবধান, যার পেছনে কারণ ছিল সচেতনতার অভাব, ভোটের গুরুত্ব ঠিকভাবে না বোঝা এবং পরিবারের পুরুষদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীলতা। তার সাথে সামাজিক বাধা ও স্বাধীনতার অভাব তো ছিলই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। শিক্ষা, মোবাইল ও মিডিয়ার মাধ্যমে মহিলারা এখন নিজের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি সামাজিক বাধাও অনেকটাই কমেছে এবং রাজনৈতিক দলগুলোও তাদের আলাদা করে গুরুত্ব দিচ্ছে। ফলে আজ নারীরা নিজেদের মতামতকে গুরুত্ব দিয়ে আগের থেকে অনেক বেশি সংখ্যায় ভোট দিতে এগিয়ে আসছেন। এই উন্নয়ন এবং মহিলাদের যে আর্থিক সাহায্য করছে, সেজন্য মহিলারা উপকৃত হচ্ছে। সেই জন্য তারা আমাদের সংগঠনে যোগ দিচ্ছে, যে আমরা কিছু আর্থিক সাহায্য পাচ্ছি, আমাদের চলার পথে সুবিধা হচ্ছে। মহিলারা ভোট দেন কিন্তু নেতৃত্ব কম, কেন বলে মনে হয়? নেতৃত্ব কম, তারা সঙ্গে আছে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো সবার যোগ্যতা সমান নয়, যার জন্য কেউ লজ্জা পায়, কেউ সামনাসামনি নেতৃত্ব করার সাহস পায় না। ভোট দেন অথচ সরাসরি প্রতিবাদ করার সাহস অনেকে পায় না। তার জন্য আমাদের সঙ্গে তারা থাকে, আমরা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাই। বিধানসভা নির্বাচনেও 1990-তে নারীরা 4 থেকে 5% পিছিয়ে থাকলেও 2005-এর পর ব্যবধান প্রায় শেষ হয়ে যায়। 2011-এর পর তারা অনেকটাই এগিয়ে যায় এবং 2020 থেকে 2025-এ গড়ে 1.6% বেশি ভোট দিয়ে নারীরা শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে। তবু নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এখনও অনেক কম। 2009-এ 9% থেকে এখন প্রায় 16% হলেও পুরুষদের অংশগ্রহণ এখনও প্রায় দ্বিগুণ। ক্ষেত্রে তো সেরকম কোনো চাপ সৃষ্টি করা হয় না পরিবার থেকে, আমি আমার নিজের মতো করেই ভোট দিই। কিন্তু এখনও এমন পরিবার আছে যেখানে মেয়েদেরকে চাপ সৃষ্টি চাপ সৃষ্টি করে, তারা নিজের মতো করে ভোট দিতে পারে না। এই 2026 সালে আসে এরকম ঘটনা সত্যিই দুঃখজনক। তার কারণ কি? মেয়েরা এখনও বাপের বাড়ি থাকতে পরাধীন, শ্বশুর বাড়ি এসে থেকেও পরাধীন, স্বাধীন আর হতে পারলো না এখনও। র্যালি, মিছিল ও ঘরে ঘরে প্রচারে নারীদের অংশ 5 to 6% থেকে 11%-এ বাড়লেও সবচেয়ে বড় বাধা পরিবার। কারণ অনেক ক্ষেত্রে র্যালি, প্রচার বা প্রার্থীর সঙ্গে দেখা করতে নারীদের পরিবারের অনুমতি নিতে হয়। অর্থাৎ রাজনৈতিক অংশগ্রহণ শুধু ইচ্ছের বিষয় নয়, বরং সামাজিক ও পারিবারিক কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। মেয়েরা চাকরি পায়নি, সেই জায়গায় 33% রিজার্ভেশন যদি মেয়েরা পায়, শিক্ষিত মেয়েরা পায়, তাহলে মেয়েদের চাকরি ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে। এবং আমি মনে করি একটা ছেলে চাকরি পাক আমি সেটা চাই, কিন্তু একটা মেয়ে চাকরি পেলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। কারণ মা যদি শিক্ষিত হয়, তার পরিবার সবাই শিক্ষিত হয়। যদি আমরা দুর্গা বাহিনীর নামে যদি মেয়েদের আমরা রিক্রুটমেন্ট করতে পারি, সেখানে যদি 33% মেয়ে যদি আমাদের রিক্রুটমেন্ট হয়,
তাহলে আমরা মনে করবো এই দুর্গা বাহিনী আগামী দিনে মেয়েদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে বা সে অত্যাচার এই দুর্গা বাহিনী বন্ধ করে দেবে। তার জন্য আমরা চাইছি দুর্গা বাহিনী হোক। আমরা মহিলাদের স্বনির্ভর করার জন্য আমরা ব্যাংক থেকে আর্থিক সাহায্যের জন্য ব্যবস্থা করছি এবং আমাদের সরকার আসলে এই ধরনের মানুষ যারা আছেন বেড, বাস, চট এইসব কাজ যারা করেন তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করে মহিলাদের স্বনির্ভর করবো। তার সঙ্গে শিক্ষিত মহিলাদের চাকরির একটা ব্যবস্থা করা হবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব এখনও অনেক কম। 1952-তে 22 থেকে 2019-এ 78 এবং 2024-এ 74 হলেও মোট অংশ মাত্র 14%, যেখানে ভোটারদের মধ্যে নারীরা প্রায় 50%। তবে 2019-এ নারী প্রার্থীদের সাফল্য 11%, যেখানে পুরুষদের মাত্র 6%, এবং 2024-এও তারাই এগিয়ে, অর্থাৎ সুযোগ পেলে নারীরাও জিততে পারেন। তাই এখন চ্যালেঞ্জ হলো ভোটের সমতাকে বাস্তব রাজনৈতিক ক্ষমতার রূপ দেওয়া। সবার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আপনার ভোটটি অবশ্যই দিন। আর ভোট দেওয়ার সময় নিজের বিবেক দিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিন, কারণ আপনার একটা ভোটই পারে একটা ভালো ভবিষ্যৎ গড়তে। চুপ থাকবেন না, আপনার কণ্ঠস্বরটাই আপনার শক্তি।